যখন পাপ আর অভিশাপ একত্র হয় তখন জীবন ভয়াবহ এক দুঃস্বপ্নে রূপ নেয়। বলছিলাম সিজ্জিন ইউনিভার্সের ৭ম মুভি সিজ্জিন 7-এর কথা। পারিবারিক টানাপোড়েন, একের পর এক ভয়াবহ ঘটনা আর জিনের অন্ধকার জগৎ। এই মুভির প্রতিটি মুহূর্ত আপনাকে এক দ্বন্দ্বে ফেলে দেবে। গল্পটা এমন একটি পরিবারের যারা নিজেদের ভাগ্যকে বদলানোর চেষ্টা করেছিল, কিন্তু তাদের সামনে খুলে যায় ভয়ঙ্কর এক অভিশপ্ত জগৎ। এমনও কি হতে পারে যা আমাদের বিশ্বাসের বাইরে? এমন কিছু যা শুধুমাত্র ভয় দিয়ে নয়, হৃদয়ের গভীর গিয়ে আমাদের আবেগে আঘাত করে। তাছাড়া হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুবই ভালো আছো। আমি ইমন অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল সিনেহল। এবং ঘটনা শুরু করা যাক। যখন আকাশে চাঁদের আলো না থাকে এবং পুরো মাস অন্ধকারে ঢেকে যায়, সেই মাসকে বলা হয় ব্ল্যাক মুন বা কালো রাত। এই ঘটনা খুবই বিরল এবং ১৯ বছরে মাত্র একবার ঘটে, যা শুধুমাত্র ফেব্রুয়ারি মাসেই দেখা যায়। শেষবার এটা ঘটেছিল ২০১৮ সালে এবং পরবর্তীতে এটা ২০৩৭ সালে ঘটবে। ওরহান একাকী বসে লোহার একটি টুকরো আগুনে পোড়াচ্ছে। হঠাৎ আকাশের দিকে তাকিয়ে সে ফিসফিস করে বলে, আজ সেই জুলমাতের রাত। মনের অজান্তে সে একটি পুরনো বই তুলে নেয়, যেটা জুলমাতের ভয়াবহ আচার অনুষ্ঠান সম্পর্কে বিস্তারিত জানায়। এই রাতে অনেক তান্ত্রিক ও জাদুকর কালো জাদু ও অশুভ শক্তির আহ্বান করার রিচুয়াল পালন করে। ওরহান সেখানে কিছুটা শঙ্কিত ছিল। একসময় তিনিও এই অন্ধকার শক্তির সাথে যুক্ত ছিল, কিন্তু অনেক আগে এসব ছেড়ে দিয়ে ঈশ্বরের পথে সে ফিরে এসেছে। এখন সে মানুষকে কালো জাদুর অভিশাপ থেকে মুক্তি দেয় তার প্রার্থনা ও বিশেষ মন্ত্রপাঠের মাধ্যমে। ঘটনা শুরু ২১ মার্চ ২০১৮ সাল, তুরস্কের ইস্তাম্বুলের একটি ছোট্ট শহরে। আরজু পরিবারের নতুন বাড়িতে তাদের কাজের লোক মেরালের সঙ্গে বাড়ির কাজের দায়িত্ব নিয়ে কথা বলছে। আরজুর পরিবারের সদস্য তার স্বামী কেমাল, বড় মেয়ে সেরাপ এবং ছোট মেয়ে রুয়া, এবং কেমালের বৃদ্ধ মা লালে। কেমাল পেশায় একজন ডক্টর, যিনি ইস্তাম্বুল শহরের একটি বড় হাসপাতালে চাকরি ছেড়ে এই ছোট শহরে চলে এসেছে পরিবারের সবার জন্য একটি শান্তিপূর্ণ জীবন গড়ার আশায়। আরজু মেরালকে বুঝিয়ে দিচ্ছিল বাড়িতে তার কি কি কাজ করতে হবে। কেমালের মা লালি, যিনি অ্যালজাইমার রোগে ভুগছেন, প্রায়ই বাস্তবতার সাথে খাপ খাওয়াতে পারেন না এবং কিছুই মনে রাখতে পারে না। আরজু সবসময় তার যত্ন নিতে পারে না, তাই মেরালের ওপর কেমালের মায়ের দেখাশোনার দায়িত্ব দেয়। সেরাপ, সে ১৮ বছর বয়সী। নতুন পরিবেশে নিজেকে মানিয়ে নিতে কষ্ট হচ্ছে তার। শহরের বন্ধুবান্ধব থেকে দূরে চলে আসার কারণে সে চুপচাপ এবং একা থাকতে পছন্দ করে। এমন সময় ছোট মেয়ে রুয়া সেখানে এসে উপস্থিত হয়। আরজু মেরালের সাথে তার পরিচয় করিয়ে দেয় এবং মেরাল রুয়াকে একটি ললিপপ দেয়। রুয়া মিষ্টি হাসি দিয়ে ধন্যবাদ জানায় এবং সেখান থেকে রুয়া তার দাদির ঘরে চলে যায়। রুয়া দাদির ঘরে যায় এবং সেখানে গিয়ে শুনতে পায় দাদি একা একা বকেই যাচ্ছে। সে বলছিল এই কাজটি কেউ করেছে। রুয়া দাদির শারীরিক অবস্থা জানতে চাইলে তাকে থামিয়ে দেয়। সে বলে, তোমার বাবা সবকিছুই বলেছে। সে খুব ভয় পাচ্ছে। এরপর রুয়াকে ঘর থেকে বের হয়ে যেতে বলে। রাতে কেমাল, আরজু এবং রুয়া একসাথে খাবার খেতে বসে। কেমাল তার বড় মেয়ে সেরাপকে খেতে ডাকলে সেরাপ জানায়, আমি ঠিক আছি, খাবো না। এই বলে সে চুপচাপ সেখান থেকে চলে যায়। মেরাল কাজের বিষয়ে জানতে চাইলে আরজু তাকে কেমালের মাকে রাতের খাবার খাওয়ানোর দায়িত্ব দেয়। রাতের খাবার খাওয়ানোর সময় মেরাল লালের নাম জিজ্ঞাসা করলে লালে হঠাৎ অদ্ভুত ভঙ্গিতে কিছু বলার চেষ্টা করে এবং সেখান থেকে উঠে যেতে চায়। মেরাল তাকে থামানোর চেষ্টা করলে লালে রেগে গিয়ে এক ধাক্কায় মেরালকে চেয়ারে বসিয়ে দেয়। গভীর কণ্ঠে লালে বলে, সময়ের কাজ সময় মতো করতে হবে, না হলে চরম মূল্য দিতে হবে। সে অ্যালজাইমার রোগে ভুগছে এবং অতীত ও বর্তমানের পার্থক্য সে করতে পারে না। কিন্তু হঠাৎ স্বাভাবিক হয়ে তিনি আবার মেরালের নাম জিজ্ঞাসা করে। এরপর সতর্ক কণ্ঠে বলে, আমার নাতি রুয়া যেন আমার ঘরে না আসে। সে এখন অন্য কিছুতে পরিণত হয়ে গেছে। মেরাল ভীত কণ্ঠে বিভ্রান্ত হয়ে কিছু বলার চেষ্টা করলে লালে ধমক দিয়ে তাকে ঘর থেকে বের করে দেয়। আয়নার সামনে তীব্র কণ্ঠে চিৎকার করে বলতে থাকে, কেমাল রুয়াকে শেষ করে ফেলেছে।
এমনকি সে নিজেও জানে না সে কি করে ফেলেছে। রাতে সিরাপ মন খারাপ করে রুয়াকে বলে, যদি আমি তোমার মতো হতে পারতাম। তুমি সবসময় খুশি থাকো, কিছুই তোমাকে হতাশ করতে পারে না। তখন আরজু চুপচাপ দরজার ওপাশ থেকে তাদের কথা শুনতে থাকে। এই কথা শুনে আরজু কেমালের কাছে গিয়ে সিরাপের মনোভাব সম্পর্কে তাকে জানায়। সিরাপ আসলে নতুন পরিবেশে স্বাচ্ছন্দ্য বোধ করছে না। এর কারণ একটা, সেখানে তার কোনো বন্ধু নেই। কেমাল জানায় সময় হলে সবকিছু ঠিক হয়ে যাবে। কেমাল ভাবছিল সে এখানে একটা বড় হাসপাতালে চাকরি নেবে, কিন্তু আরজু তাকে প্রশ্ন করল, তুমি যদি এই চাকরি করতেই চাও তাহলে শহর থেকে এখানে কেন চলে এলে? তার উত্তরে কেমাল জানায়, কিছু সময় ছুটি কাটানোর প্রয়োজন ছিল। এখানে স্পষ্টভাবে বোঝা যায় কেমাল গভীরভাবে দুশ্চিন্তা ও হতাশায় ভুগছে। তো আজকে নিয়ে এসেছি দারুণ একটা গেমিং প্ল্যাটফর্ম, যার নাম OneXBet। এর ইন্টারফেস একদম ইউজার ফ্রেন্ডলি, 100% লিগাল, আর PSG সিরিয়ার মতো বড় পার্টনার থাকায় বিশ্বাসযোগ্যতাও অনেক বেশি। এখানে আছে ক্র্যাশ গেমস, অনলাইন স্লটস, লাইভ ম্যাচ দেখার সুবিধা, রিয়েল টাইম বেটিং, আর জেতা যায় আইফোন, ল্যাপটপ, এমনকি BMW পর্যন্ত। বিশেষ করে যেটা অনেকেই পছন্দ করেন সেটা হলো প্লেন ক্র্যাশ গেম। প্লেন যত উপরে উড়ে ততবারে জেতার অঙ্ক। টাকা তোলার অপশনও সহজ, আইপে, ইউপে, ব্যাংক ট্রান্সফার সহ অনেক সিকিউর পেমেন্ট মেথড আছে। আর নতুন ইউজাররা পাচ্ছেন 30,000 টাকা পর্যন্ত বোনাস প্লাস ফ্রি স্পিন, শুধু আমার প্রোমো কোড ব্যবহার করলেই। তাহলে আর দেরি না করে পিন কমেন্টে থাকা লিঙ্কে ক্লিক করে আমার প্রোমো কোড ব্যবহার করে সাইন আপ করুন। এটি শুধুমাত্র একটি অ্যাড, এই সমস্ত ওয়েবসাইটে লগ ইন করা থেকে বিরত থাকুন। এরপর মেরাল একটি মন্ত্র লেখা ছালার থলে ড্রয়ারের মধ্যে রাখে। কিছু সময় পর ব্যাগ থেকে একটি পুরনো ছবি বের করে, যেখানে তার স্বামী এবং ছেলে হাসান হাসিমুখে একসাথে দাঁড়িয়েছিল। তারপর মেরাল সেই ছবি দেখে অতীতের দুঃখজনক স্মৃতি মনে করতে থাকে। একসময় তাদের গ্রাম এক প্রভাবশালী লোক তাদের জমিজমা সংক্রান্ত ঝামেলার কারণে তার স্বামী ও ছেলেকে গুলি করে হত্যা করেছিল। এরপর মেরাল হঠাৎ করে তার ছেলে হাসানের আত্মাকে দেখতে পায়। হাসান মেরালের দিকে তাকিয়ে বলে, তুমি প্রতিশ্রুতি রাখোনি। এমনকি ডাকিনী হীরা এবং মেহমেতও একই কথা বলে। মেহমেত মেরালকে সতর্ক করে যেন সে তার প্রতিশ্রুতি পূর্ণ করে। তারপর হঠাৎ করেই তারা অদৃশ্য হয়ে গেছে। কেমাল রুয়ার শরীর থেকে রক্ত দেওয়ার প্রস্তুতি নিচ্ছিল এবং তাকে সাহায্য করছিল। রুয়া কোথায় জানতে চাইলে আর্য জানায় সে ওয়াশরুমে গোসল করছে। কেমাল রুয়াকে আনতে গিয়ে ভয়ানক দৃশ্যের মুখোমুখি হয়। সে দেখতে পায় তার মা রুয়ার দেহ বাথটাবে ফেলে রেখেছে এবং তার নিজের শরীরও রক্তে ভেজা। লালে কেমালকে চিৎকার করে বলে, আমি তোমার মেয়েকে শেষ করে ফেলেছি, এবার তুমি আমাকে শেষ করে ফেলো। কেমাল রুয়াকে কোলে নিয়ে ডাকতে থাকলে যখন রুয়া পেছন থেকে কেমালকে ডাকে, তখন কেমালের কোলে রুয়ার পরিবর্তে চলে আসে মেহমেত। মেহমেতের চোখে ভয়ানক শূন্যতা। কেমাল হতভম্ব হয়ে যায় এবং ঠিক তখনই তার ঘুম ভেঙে যায়। আরজু এসে তাকে কিছু জিজ্ঞাসা করলে কেমাল চুপ করে থাকে, কোনো উত্তর দেয় না। সিরাপ রুয়াকে জিজ্ঞাসা করে মেরালকে তার কেমন লাগে। রুয়া জানায় মেরালকে তার খুব ভালো লাগে, কিন্তু সিরাপ বলে মেরালের আচার আচরণ তার কাছে সুবিধার মনে হয় না এবং রুয়াকে সতর্ক করে যেন সে মেরালের সঙ্গে বেশি মেলামেশা না করে। পরে রুয়া ঘুমিয়ে পড়ে। এদিকে সিরাপ কম্বলের ভেতর মোবাইলে চ্যাট করছিল। হঠাৎ রুয়া শুনতে পায় সিরাপ তাকে ডাকছে এবং ঘর থেকে বেরিয়ে যেতে বলছে। অবাক হয়ে রুয়া গিয়ে কম্বলের উপর হাত রাখে। তখন সিরাপ বলে কেন তাকে বিরক্ত করছে, সে একা থাকতে চায়। কিন্তু কম্বলের ভেতরে থাকা সিরাপ পুরো সময় চুপ ছিল। এই ঘটনায় রুয়া সেখানে হতবাক হয়ে যায়। অন্যদিকে ওরহান জুলমাত রিচুয়ালের সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা করছিল। সে জানতে পারে এই রিচুয়াল সম্পূর্ণ করার জন্য কাউকে বলি দিতে হয়। এই সময় জুলমাতের আত্মা ওরহানকে হুমকি দেয়, যদি সে এখান থেকে সরে না আসে তবে তার সামনে ভয়ঙ্কর বিপদ আসবে। এরপর ওরহান ডাকিনী হীরা এবং রিচুয়ালের একটি ভিশন দেখতে পায়। সেখানে সে মেহমেদকে হাত পা বেঁধে রিচুয়াল সম্পন্ন করতে দেখে। এরপর ওরহান বই থেকে জানতে পারে জুলমাত রিচুয়াল সম্পূর্ণ না হলে এটা ভয়াবহ রূপ ধারণ করবে এবং এর প্রভাব নিষ্পাপ শিশুদের উপর পড়বে। সকালে আরজু ছোট মেয়ে রুয়াকে খাওয়াচ্ছিল। এই সময় রুয়া তার মাকে জানায় সে আর একই রুমে ঘুমাতে চায় না এবং আলাদা ঘুমানোর ইচ্ছা প্রকাশ করে। আরজু তাকে আশ্বস্ত করে বলে তিনি পরে সিরাপের সঙ্গে এ বিষয়ে কথা বলবে।
কেমাল ওয়াশরুমে আয়নার সামনে দাঁড়িয়ে নিজের সাথে কথা বলছিল। কান্নারত কেমাল ফিসফিস করে বলে সে কিভাবে এসব থেকে মুক্তি পাবে। তার কথায় স্পষ্ট সে এমন কিছু করেছে যা তাকে প্রতিনিয়ত হতাশায় ডুবিয়ে দিচ্ছে। হঠাৎ তার সামনে একটি মাছি চলে আসলে সে এক থাপ্পড়ে সেটাকে মেরে ফেলে। তখন আয়নায় কিছু রক্তের দাগ দেখা যায়। মেরাল আরজুর সঙ্গে তার ছেলে হাসানকে নিয়ে কথা বলতে বলতে কান্নায় ভেঙে পড়ে। এদিকে কেমাল আরজুকে কাজের কথা জানিয়ে বাসা থেকে বেরিয়ে যায়। পরবর্তী দৃশ্যে তুরস্কের বুরসা শহরের একটি পরিত্যক্ত ভবন দেখানো হয়, যেখানে কিছু অসহায় শিশুরা আশ্রয় নিয়েছে। এই শিশুরা মূলত মা বাবাহীন বা হারিয়ে যাওয়া, আর তাদের জীবনকে আরো কঠিন করে তোলে কাজিম ও সামেদ। তারা এইসব অসহায় শিশুদেরকে জোরপূর্বক শহরে ভিক্ষাবৃত্তি করায় এবং তাদের দুর্বিষহ জীবনকে আরো শোষণের চক্রে আবদ্ধ করে রাখে। কাজিম এসে বাচ্চাদের কঠোরভাবে ধমক দিয়ে ভিক্ষাবৃত্তি করতে পাঠিয়ে দেয় এবং সে সামেদকে দায়িত্ব দেয় মেরালের উপর নজরদারি রাখার জন্য, আর নিজে ডাক্তার কেমালের উপর নজরদারি রাখতে শহর থেকে চলে যায়। বাহির থেকে কেমাল তার ছোট মেয়ে রুয়ার জন্য দুটি পুতুল নিয়ে আসে। কেমাল একটির নাম রাখে মেহমেদ আর অন্যটির নাম রাখে রুয়া। এখন আপনাদের মনে হয়তোবা প্রশ্ন জাগছে, কে এই মেহমেদ ছেলেটি? মেরালের ছেলে হাসান কি বলতে চায়? কেই বা ডাকিনী হীরা? এসব জানতে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। উপহার পেয়ে রুয়া তার বাবাকে ধন্যবাদ জানায়। কেমাল তার মেয়েকে বলে পুতুল দুটি সবসময় একসাথে রাখবে, কখনো আলাদা করবে না। এরপর মেরাল রুয়ার ঘরে এসে তার সাথে কথা বলে। মেরাল পুতুল দুটি লক্ষ্য করলেন এবং খেয়াল করলেন যে একটি চেহারা মেহমেতের মতো। মেরাল অস্বস্তি বোধ করেন এবং কিছুটা অবাক হয়। সেদিন মেরাল লালেকে রাতের খাবার খাওয়াচ্ছিল। লালে বলল, যদি কাউকে প্রতিশ্রুতি দেওয়া হয় তাহলে সেটা রাখতে হয়। কেমালের বাবা লালেকে প্রতিশ্রুতি দিয়েছিল তাকে কখনো ছেড়ে চলে যাবে না, কিন্তু সেটা সে রাখতে পারেনি। এখন সে জাহান্নামের আগুনে পুড়ছে। লালে আরো বলে, যদি কেউ প্রতিশ্রুতি না রাখে তার পরিণাম ভয়াবহ হয়। এরপর লালে মেরালের হাত থেকে চামচটি নিয়ে সেটি মেঝেতে ফেলে দেয়। মেরাল চুপচাপ মেঝে থেকে চামচটি তুলে নিয়ে চেয়ারে বসতে যাচ্ছিল। তখন লালে এক ভয়ঙ্কর রূপে মেরালকে বলল, আমি কি সত্যি কথা বলিনি? তারপর সবকিছু আগের মতোই শান্ত হয়ে গেল। সেরাপ রাতে একা ঘুমাচ্ছিল। হঠাৎ সে শুনতে পেল রুয়া তাকে ডাকছে, আমি আমার বোনের সাথে ঘুমাতে চাই। সেরাপ রুয়াকে ধমক দিতে যাবে, কিন্তু তখনই সে দেখতে পেল রুয়ার সারা শরীর রক্তে ভেজা। এই দৃশ্য দেখে সেরাপের ঘুম ভেঙে যায় এবং সে বুঝতে পারে এটা ছিল তার একটি ভীতিকর স্বপ্ন। ঘুম থেকে উঠে সেরাপ রুয়ার কান্নার আওয়াজ শুনতে পায়। রুয়া সেরাপকে তার কাছে যেতে বলে। সেরাপ ধীর পায়ে রুয়ার ঘরের দিকে এগিয়ে যেতে থাকে। তখন নেকড়ের ট্যাক্সিডার্মি থেকে একটি দাঁত পড়ে যায়। দরজা খুলে ভেতরে ঢুকলে সেরাপ দেখে রুয়া ঘরের কোণে বসে কান্না করছে। তখন ঘরের দরজা সজোরে বন্ধ হয়ে যায়। রুয়া ছোট থেকে একেবারে দৈত্য আকার ধারণ করে সেরাপের সামনে চলে আসে। সেরাপ দরজা খোলার চেষ্টা করলে তার ঘুম ভেঙে যায়। আসলে সেরাপ স্বপ্নের ভিতরই স্বপ্ন দেখছিল। তবে যখন সেরাপ বাস্তবে ঘুম থেকে জেগে ওঠে, সে দেখতে পায় রুয়া সত্যি দরজা ধাক্কা দিচ্ছে। রুয়া সেরাপকে জানায় তার একা ঘুমাতে ভয় হচ্ছে, তাই সে তার বড় বোন সেরাপের সাথে ঘুমাতে চায়। মেরাল ঘুমিয়ে স্বপ্ন দেখছে, যেখানে তার ছেলে হাসানের মৃতদেহের সামনে সে কাঁদছে। সেই সাথে মেহমেদ পার্কে বসে দুলছে এবং জুলমাত রিচুয়ালস সম্পর্কিত একটি বই। মেহমেদের ভয়ঙ্কর চিৎকার, হীরা ডাকিনীর ভয়ানক চেহারা এবং একটি পুরনো ঘড়ি স্বপ্নের অংশ হয়ে উঠেছে। এরপর লালের হাত থেকে চামচ পড়ার দৃশ্য এবং মেহমেতের মতো দেখতে একটি পুতুল। রুয়ার পাশে বসে আছে ডাকিনী হীরা। এই সমস্ত দৃশ্য মেরালের মধ্যে ভয় ও উদ্বেগ সৃষ্টি করে, যেমনটা দেখা যায় যখন হীরা ডাকিনী তার ভয়ের চেহারা নিয়ে হাজির হয়। এরপর মেরালের ঘুম ভেঙে যায়, যা আসলে ছিল তার স্বপ্নের অবসান। স্বপ্নের এই দৃশ্যগুলো মেরালের মধ্যে প্রতিশ্রুতি ভঙ্গের সংকেত প্রদান করছে। মেরালের ঘুম ভেঙে যাওয়ার পর সে তার ছেলে হাসানের কান্নার আওয়াজ শুনতে পায়। ভয়ে ও হতাশায় ভোগা মেরাল দ্রুত রুম থেকে বের হয়ে আসে।
তখন হাসান তার মাকে বলল, মা, আমাকে এই অভিশাপ থেকে মুক্তি দাও। আমার মুক্তির জন্য রুয়াকে জীবিত কবর দিতে হবে, কারণ সে ভয়াবহ রোগে আক্রান্ত। এদিকে হাসানের আত্মা মেরালের সামনে এসে বলে, তুমি কেন প্রতিশ্রুতি রক্ষা করনি? কেন তোমার ওয়াদা ভঙ্গ করেছিলে? হাসানের এই কথার পর মেহমেতের ভয়ঙ্কর চেহারা উপস্থিত হতে থাকে এবং তার সাথে সব কিছু অদৃশ্য হয়ে যায়। অন্যদিকে কেমাল তার মায়ের ঘরে যায় এবং তার মাকে জানায় যে তাকে রুয়ার জন্য মৃত্যুবরণ করতেই হবে। লালে কেমালকে প্রশ্ন করে, রুয়া কে? তার অ্যালজাইমার রোগের কারণে স্মৃতিশক্তি কমে গেছে। কেমাল জানায়, আপনার নাতনি। লালে তখন বলে, তোমার মেয়ের রক্তের জন্য মেহমেদকে মেরে ফেলেছ, এখন তুমি কি আমাকে মেরে ফেলবে? কেমাল উত্তর দেয়, তোমার রক্ত দিলে সব সমস্যার সমাধান হয়ে যাবে। এরপর কেমাল লালেকে একটি পাইপ দিয়ে পুরো মুখ বেঁধে ফেলে। তারপর তাকে সিঁড়ির সামনে নিয়ে গিয়ে ধাক্কা দিয়ে ফেলে দেয় এবং সেখান থেকে লালে পড়ে গিয়ে মারা যায়। এটা দেখে কেমালের ঘুম ভেঙে যায়। সে বুঝতে পারে যে এটি এতক্ষণ একটি ভীতিপূর্ণ স্বপ্ন দেখছিল। কেমাল নিজেকে শান্ত করার জন্য তার মায়ের রুমে চলে যায়। সেখানে গিয়ে দেখে সবকিছু ঠিকঠাক আছে, যেন কিছুই হয়নি। কেমাল ঘরে ফিরে এসে শুয়ে পড়ে। মনে নানা চিন্তা ঘুরপাক খাচ্ছিল। হঠাৎ তার মা তাকে আবার ডাকতে শুরু করল। কেমাল তড়িঘড়ি করে উঠে দৌড়ে মায়ের রুমে চলে যায়, কিন্তু সেখানে তার মা কোথাও ছিল না। সে হতবাক হয়ে সিঁড়ির দিকে যায় এবং সেখানেই দেখতে পায় তার মা সিঁড়ির উপরে দাঁড়িয়ে আছে। তার মা কোনো নড়াচড়া করছিল না। হঠাৎ করেই সিঁড়ি থেকে পড়ে গিয়ে সে মৃত্যুবরণ করে। 23 মার্চ 2018, শুক্রবার, পবিত্র জুমার দিন। লালের দাফন শেষে আরজু বাসায় ফিরে এসে দেখে রুয়া দাদির ঘরের খাটে বসে আছে। মনে হচ্ছিল সে তার দাদির ফিরে আসার অপেক্ষায়। আরজু রুয়াকে জানায় তার দাদি দুর্ঘটনার কারণে হাসপাতালে ভর্তি হয়েছে। রুয়া তার মায়ের দিকে তাকিয়ে কিছুটা গভীরভাবে বলে, দাদি আমাকে সব সময় বলতো বাবা আমাকে অন্য এক রূপে বদলে ফেলেছে। রুয়ার কথায় এক ধরনের অদ্ভুত ভাব ছিল, যেন সে কিছু গোপন সত্য জানে যা অন্যদের কাছে অজানা। রাতে কাজিম কেমালের বাড়ির ঠিকানা পেয়ে সেখানে আসে। সে কেমালকে হুমকি দিয়ে 20 লক্ষ টাকা দাবি করে। কাজিম বলে, যদি তুমি টাকা না দাও তাহলে পরিণাম হবে ভয়াবহ। কাজিম কেমালের সামনে থেকে চলে যায়। কেমাল রাতে বাড়িতে এসে ডিনার করতে বসে। সে দেখে বড় মেয়ে সেরাপ মোবাইলে চ্যাটিং করছে। কেমাল রাগান্বিত হয়ে তাকে মোবাইল রেখে খাওয়ার জন্য বলে। কেমালের ধমকের জবাবে সেরাপ ক্ষোভ প্রকাশ করে বলে, তুমি আমাদের এখানে নিয়ে এসেছো, সবকিছু তছনছ করে দিয়েছ। আমার কোনো বন্ধু নেই এখানে, আমার জীবন অসহনীয় হয়ে উঠেছে। কেমাল আরও রেগে গিয়ে বলে, তাহলে তুমি তোমার ঘরে গিয়ে মোবাইলে চ্যাট করো। সেরাপ উত্তরে চিৎকার করে বলে, তোমাদের সারাক্ষণ রুয়ার কথা ভাবা ছাড়া আর কিছুই নেই, আমার কথা একবারও ভাবো না। কথা কাটাকাটির মাঝেই সেরাপ জানায় গতকাল রাতে রুয়া তার ঘরে এসে তার সাথে ঘুমাতে চেয়েছিল, কিন্তু রুয়া অবাক হয়ে জানায়, আমি তো গতকাল রাতে তোমার ঘরেই যাইনি। এই কথা শুনে কেমাল হতভম্ব হয়ে যায়। ছোট ছেলে রিজা সামেদকে জানায়, আমি আজ সারাদিন কিছু খাইনি। সামেদ রাগান্বিত হয়ে প্রশ্ন করে, তুমি কি টাকাগুলো খরচ করে ফেলেছ? রিজা কাপা গলায় বলে, বাইরে অনেক ঠান্ডা, তাই ভিক্ষা করে তেমন কিছু রোজগার করতে পারিনি। রিজার কথা শুনে সামেদ ক্ষিপ্ত হয়ে সে একটা লোহার রড হাতে তুলে মারতে উদ্যত হলো, কিন্তু ঠিক সেই মুহূর্তে মেহমেতের আত্মা সেখানে উপস্থিত হয় এবং সেই লোহার রড সামেতের পেটে ঢুকিয়ে দেয়। সেখানে সামেত মারা যায়। তখন সময় রাত 11টা। পুরো বাড়ি নিস্তব্ধ, সবাই ঘুমে মগ্ন। রুয়া তার পুতুল দুটো জড়িয়ে গভীর ঘুমে ছিল, কিন্তু ঘরের ঘড়িতে অ্যালার্ম বেজে উঠলে তার ঘুম ভেঙে যায়। চারপাশে অন্ধকার, কিন্তু রুয়া দেখতে পায় তার ঘরের মাঝখানে দাদির কবর। জানালার বাইরে এক দৃষ্টিতে রুয়ার দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে তার বাবা মা ও বড় বোন। লালে তার সামনে আবির্ভূত হয়ে রুয়ার দিকে তাকিয়ে বলে, আমি মারা গেছি। তোমার বাবা মা তোমাকে এই কথা বলেনি, কারণ তারা তোমার সঙ্গে মিথ্যা কথা বলেছে। এরপর লালে রুয়ার শরীরে হাত রাখতেই রুয়া আতঙ্কে চিৎকার করে ওঠে। চিৎকার শুনে কেমাল, আরজু এবং মেরাল দৌড়ে রুয়ার ঘরে চলে আসে। রুয়া কাঁপতে কাঁপতে সবকিছু তাদের জানায় এবং বলে,
সে একা ঘুমাতে ভয় পাচ্ছে। সে মিরালের সঙ্গে ঘুমাতে চায়। আরজু এতে আপত্তি জানায় না। কেমাল গভীর চিন্তায় মগ্ন হয়ে বসেছিল। বেসমেন্টের সিঁড়ি থেকে হঠাৎ তার মায়ের কণ্ঠ শুনতে পায়। কণ্ঠের উৎস খুঁজতে গেলে বেসমেন্টে যায়, কিন্তু সেখানে কাউকে দেখতে পায় না। হঠাৎ বেসমেন্টের গভীর থেকে রুয়ার গলার শব্দ শোনা যায়। সেখানে গিয়ে কেমাল দেখতে পায় আরজু, সেরাব, রুয়া এবং মেহমেদ সবাই বসে আছে। মেহমেদের শরীর থেকে রক্ত নিয়ে রুয়ার জন্য দেওয়া হচ্ছে। এই দৃশ্য দেখে কেমালের ভেতরে ভয় জমে ওঠে। হঠাৎ তার ঘুম ভেঙে যায় এবং বুঝতে পারে এটা শুধু একটা দুঃস্বপ্ন ছিল। কেমাল আরজুকে ডেকে সব সত্যি কথা জানায়। সে স্বীকার করে যে রুয়াকে বাঁচানোর জন্য মেহমেদের শরীর থেকে রক্ত নেওয়া হয়েছিল। কেমাল সেখানে কান্নায় ভেঙে পড়ে। ঠিক তখনই রুয়া ঘরে ঢুকে এবং মায়ের পাশে বসে। মুহূর্তেই রুয়া এবং আরজুর চেহারা বদলে যায়। তারা পজেসড হয়ে কেমালকে ভয় দেখাতে শুরু করে। এমনকি লালেও সেখানে উপস্থিত হয়। কেমাল আতঙ্কিত হয়ে চিৎকার করে ওঠে। হঠাৎ আবার তার ঘুম ভেঙে যায়। সে বুঝতে পারে এটি একটি স্বপ্নের ভেতর আরেকটি স্বপ্ন ছিল, যেটা কিনা তার বড় মেয়ে সিরাপের সঙ্গেও হয়েছিল। রুয়া মিরালের ঘরে ঘুমাচ্ছে। গভীর রাতে মিরালের ফোন বেজে ওঠে। কাজিম ফোনের অপর প্রান্ত থেকে মিরালকে হুমকি দেয়। সে বলে, তুমি মেহমেদের সঙ্গে যা করেছ তা যেন রুয়ার সঙ্গে করার দুঃসাহস না দেখাও। এই কথা বলেই কাজিম ফোন কেটে দেয়। মিরালের মুখে আতঙ্কের ছায়া ফুটে ওঠে। এই কথোপকথন থেকে স্পষ্ট হয় মিরাল কোনো বিশেষ উদ্দেশ্য নিয়ে এই বাড়িতে এসেছে, যা এখনো সবার কাছে গোপন। তার উপস্থিতির আসল কারণ নিয়ে রহস্য আরো ঘনীভূত হয়। ডাকিনী হীরা হঠাৎ মিরালের সামনে এসে ভয় দেখায়। তার চেহারার ভয়াবহতা মিরালকে স্তব্ধ করে দেয়। তখনই ঘরে ভূমিকম্পের মতো কম্পন শুরু হয়। মিরাল আতঙ্কে চারদিকে তাকায়, কিন্তু কিচ্ছু করার সাহস পায় না। এদিকে মিরাল দ্রুত ড্রয়ার খুলে মন্ত্রলেখা থলে দেখলে তার চোখ পড়ে একটি কঙ্কালের উপর। তখনই কঙ্কালটির মাথা ধীরে ধীরে নড়ে ওঠে এবং তার ফাঁকা চোখ মিরালের দিকে তাকিয়ে ইঙ্গিত দেয়। কঙ্কালটি যেন মিরালকে কোনো বার্তা দিতে চায়। কাজিম গাড়ি চালিয়ে যাচ্ছিল। হঠাৎ বাচ্চারা রাস্তা আটকায়। সে গাড়ি থেকে নেমে নাম ধরে ডাকে, কিন্তু তারা চুপ থাকে। এরপর একটি বড় পাথরের টুকরো তুলে বাচ্চারা তার মাথায় আঘাত করে এবং মেহমেতের আত্মা সেখানে উপস্থিত হয়ে তাকে শেষ করে ফেলে। অন্যদিকে ওয়াশরুমে কেমাল চুপচাপ দাঁড়িয়েছিল। হঠাৎ সে দুটি রক্তের ব্যাগ দেখতে পেয়ে ভয় পেয়ে যায়। এরপর সে তার মায়ের ঘরে গিয়ে দাঁড়িয়ে কাঁদতে থাকে, কারণ তার মধ্যে অনুশোচনার বোধ জাগ্রত হয়। হঠাৎ পেছন থেকে রুয়া ও মেহমেদ তাকে ডাক দেয়। তাদের হাতে দুটি রক্তের ব্যাগ। তারা বেসমেন্টের দিকে গেলে কেমাল তাদের পিছু নেয়। একটি পরিত্যক্ত ঘরে গিয়ে সে দেখে সেখানে দুটি পুতুল শুয়ে আছে। সারা ঘরের দেওয়ালে রিচুয়ালসের বইয়ের পাতা লাগানো, আর তার ওপর ছিটানো রক্তের দাগ। পুতুল দুটির কাছ থেকে গিয়ে কেমাল দেখে সেখানে দুটি ছোট কঙ্কাল। হঠাৎ ওপর থেকে মেহমেতের মতো দেখতে একটি বড় পুতুল পড়ে গেলে কেমাল ভয়ে থমকে যায়। পাশের ঘর থেকে কথার আওয়াজ আসতে শুনে কেমাল সেদিকে চলে যায়। ঘরের ভেতরে গিয়ে দেখতে পায় আরজু, সেরাব, রুয়া ও মেহমেদ বসে আছে এবং তারা সবাই প্রজেক্টর স্ক্রিনে কিছু দেখছে। কেমাল এগিয়ে এলে দেখে সেই স্ক্রিনে তার নিজের গোপন কার্যকলাপ প্রদর্শিত হচ্ছে। ভয় কেঁপে উঠল কেমাল, কারণ সে বুঝতে পারল তার সব গোপনীয়তা এখন প্রকাশিত হয়ে গেছে। সেখানে বড় রহস্য ফাঁস হয়েছে। আসলে কেমাল তার ছোট মেয়ে রুয়াকে রক্ত দেওয়ার জন্য কাজিম ও সামেদের কাছ থেকে মেহমেদকে বাছাই করেছিল। মেহমেদ ছিল একজন ভিক্ষাবৃত্তি করা ছেলে। তার রক্তের গ্রুপ রুয়ার রক্তের গ্রুপের সাথে মিলে যায়। তবে কেমাল মেহমেদের শরীর থেকে রক্ত নেওয়ার পরিমাণটা বেশি নিয়ে ফেলায় মেহমেদ মারা যায়। বিষয়টি ধামাচাপা দিতে গিয়ে কেমাল কাজিম ও সামেদকে মোটা অঙ্কের টাকা দেয়। তারপর ইস্তানবুল শহর থেকে চাকরি ছেড়ে পরিবার সহ ছোট একটি শহরে চলে আসে কেমাল। কিন্তু কাজিম কেমালকে 20 লক্ষ টাকা দেওয়ার জন্য হুমকি দিতে থাকে। যখন রুয়ার জন্য রক্তের প্রয়োজন হয়, কেমাল তখন তার মাকে শেষ করে দেয়, কারণ তার মার রক্তের গ্রুপও রুয়ার সাথে মিলে যায়। আরজু, সেরাব, রুয়া ও মেহমেদ
কেমেলের দিকে তাকিয়ে থাকলে কেমেল ঘরের ভিতরে গিয়ে দেখে সেখানে কাউকে দেখা যাচ্ছে না। অবশেষে কেমাল মেঝেতে বসে চিৎকার করে বলতে থাকে, আমি পাগল হয়ে গেছি। আরজু ঘুম থেকে উঠে খাটের পাশে থাকা ল্যাম্প লাইটটি চালাতে গিয়ে সেটা পড়ে ভেঙে যায়। ভয় আরজু দ্রুত উঠে দাঁড়িয়ে দরজার সামনে গিয়ে দেখে রুয়া বসে আছে। রুয়া আরজুকে জানায় আজকে সে মারা যাবে এবং দাদির কাছে চলে যাবে। এরপরই জুলমাতের কালো আত্মা এসে আরজুকে পজেস্ট করে ফেলে এবং আরজু সিরাপের ঘরে গিয়ে ঘুমন্ত সিরাপের মুখে আঙুল ঢুকিয়ে তাকেও সে পজেস্ট করে ফেলে। সিরাপের চোখে তখন কালো রঙের ছায়া ভেসে ওঠে এবং একটি ভয়ানক হাসি। ঠিক তখনই ওরহান, যে বসে কাজ করছিল, বুঝতে পারে যে জুলমাতের কার্যকলাপ শুরু হয়ে গেছে। রুয়া মিরালের রুমে ঘুমাচ্ছিল। মিরাল রুমের বাইরে গিয়ে দেখল যে আরজু ও সিরাপ পজেস্ট অবস্থায় সিঁড়িতে দাঁড়িয়ে আছে। তারা জানায় যে আজ রুয়া মারা যাবে। মিরাল জানালা দিয়ে কবরটি দেখল। রুয়া যখন ঘুম থেকে জাগলো, মিরাল তাকে জানালো যে সে একটি খেলা খেলবে। সাথে ছিল পাইপ, মন্ত্রলেখা থলে এবং মুখে লাগানোর জন্য মাউথ টেপ। মিরাল রুয়াকে দেখিয়ে দিল কিভাবে খেলা খেলতে হয় এবং পরে তাকে কবরের পাশে নিয়ে গিয়ে বলল, এটা হলো খেলার মাঠ, যা মিরালের উদ্দেশ্যে পরিষ্কার হয়ে যায়। অন্যদিকে ওরহান দোয়া পড়তে পড়তে কেমালের বাড়ি খুঁজছিল। অবশেষে ঐশ্বরিক শক্তির মাধ্যমে সে কেমালের বাড়িতে পৌঁছালো। জুলমাতের আত্মা তাকে হুমকি দিল যে সে যদি এখান থেকে ফিরে না যায় তবে তার মৃত্যু নিশ্চিত। কিন্তু ওরহান সেটা কিছুই ভাবল না। ওরহান ভিতরে প্রবেশ করলে সে চমকে যায়, কারণ পুরো বাড়ি ছিল অন্ধকারে আচ্ছন্ন। দেখল সেরাব বসে আছে আর আরজু রকিং চেয়ারে দুলছে। ওরহান বুঝতে পারল যে এই ঘরে জুলমাতের ভয়ঙ্কর শয়তান রয়েছে, যা তাকে আরো ভয়াবহ পরিস্থিতির দিকে ঠেলে দিচ্ছে। অন্যদিকে মেরাল রুয়াকে কবরের কাছে নিয়ে গিয়ে তার হাতে পাইপ দিয়ে বেঁধে ফেলে। তারপর মেরাল রুয়ার মুখে মাউথ ট্যাপ লাগিয়ে এবং মন্ত্রলেখা থলে তার মাথায় পরিয়ে দেয়। ওরহান ঘরে প্রবেশ করতেই দেখল চারপাশ ঘন অন্ধকারে আচ্ছন্ন, কিছুই স্পষ্ট দেখা যাচ্ছে না। ওরহান সেরাপের ভেতরে থাকা আত্মাকে প্রশ্ন করে, তোমার নাম কি? তুমি কে? সেরাপের ভেতরের আত্মা হুমকি দিয়ে বলে, এখান থেকে চলে যাও। ওরহান আবারও প্রশ্ন করলে আরজুর ভেতরে থাকা আত্মা অশুভ হাসি দিয়ে সামনে এসে বলে, তুমি জানো না তুমি কত ভয়ঙ্কর অবস্থায় আছো। এখানে আসার সাহস করছো কিভাবে? ওরহান সাহস নিয়ে আবার তার নাম জানতে চাইলে সেরাপ ও আরজু একসাথে বিকট হাসি দিয়ে বলে, আমার নাম আসফারাক। ওরহান দুজনের গলা চেপে ধরে কোরআনের আয়াত পড়তে শুরু করে এবং তার চোখের সামনে জিনদের জগৎ উদ্ভাসিত হয়। চারদিকে কালো মেঘ আর মাটিতে কালো কাপড় পরা মহিলারা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে। এখানেই একটা বড় রহস্য প্রকাশিত হয়। মেরালের গ্রামে এক প্রভাবশালী ব্যক্তি তার স্বামী ও ছেলেকে নির্মমভাবে হত্যা করেছিল। প্রতিশোধ নিতে মেরাল ডাইনি হীরার কাছে যায়। হীরা তাকে জানায় একটি বিশেষ রিচুয়াল করলে সেই প্রভাবশালী ব্যক্তি ও তার পরিবার নিজেরাই নিজেদের ধ্বংস করে ফেলবে। তবে শর্ত ছিল, একটা ছোট ছেলেকে মন্ত্রলেখা থলে বিভিন্ন প্রাণীর হাড় দিয়ে তৈরি পরিপূর্ণ কঙ্কালের সাথে জীবন্ত কবর দিতে হবে। রিচুয়াল সম্পন্ন করার জন্য মাত্র 3 দিন সময় ছিল। মেরাল পার্ক থেকে ছোট ছেলেকে ফুসলিয়ে হীরার কাছে নিয়ে আসে, আর সেই ছেলে ছিল মেহমেদ। রিচুয়াল শুরু হয় জুলমাতের রাতে। মেহমেদকে হাত পা বেঁধে রিচুয়াল শেষ করার মুহূর্তে ভয়ঙ্কর চিৎকার দিয়ে মেহমেদ অজ্ঞান হয়ে যায় এবং তখনই সেই প্রভাবশালী ব্যক্তি তার পরিবারকে গুলি করে হত্যা করে। হীরা জানায় রিচুয়াল সফল হয়েছে, তবে একটি মারাত্মক ভুল হয়েছিল। মিরাল যখন মেহমেদকে হাত পা বেঁধে মন্ত্রলেখা থলে মাথায় পরিয়ে জীবন্ত কবর দিতে যাচ্ছিল, তখন কাজিম ও সামেদ তাকে দেখে ফেলে। তারা মেহমেদকে বাঁচিয়ে নেয় এবং হুমকি দিয়ে মিরালকে ছেড়ে দেয়, কারণ মেহমেদ ওই বাচ্চাগুলোর সাথে ভিক্ষা করত। ফলে মেহমেদের রিচুয়াল অসম্পূর্ণ হয়ে যায়। এই অসম্পূর্ণ রিচুয়ালের ফলেই জুলমাতের শক্তি ক্রমাগত মিরালকে ভয় দেখাতে শুরু করে এবং মিরাল ধীরে ধীরে নিজের উদ্দেশ্য সম্পন্ন করার জন্য নতুন ফাঁদ পাতে। সেটা হলো রুয়াকে জীবন্ত কবর দিয়ে অসম্পূর্ণ কাজ সম্পন্ন করা। কেমাল তার মেয়ে রুয়ার রক্তের প্রয়োজন হয়। রক্তের গ্রুপ মেলার পর একটি ছেলের সন্তান পায়।
যার নাম মেহমেদ। কাজিম ও সামেদ মেহমেদকে কেমালের কাছে নিয়ে আসে। মেহমেদ ওই বাচ্চাগুলোর সাথে ভিক্ষা করত। কেমাল প্রয়োজনের চেয়ে বেশি রক্ত সংগ্রহ করায় মেহমেদ মারা যায়। মেহমেদের শরীরে জুলমাতের রিচুয়ালসের প্রভাব ছিল, যার ফলে কেমাল মেহমেদের আত্মা দেখতে পেত। পরবর্তীতে কেমাল পরিবার নিয়ে এইখানে চলে আসে। মেহমেদ ও অন্যান্য শিশুরা ক্ষিপ্ত হয়ে কাজিম ও সামেদকে হত্যা করে। এদিকে ওরহান সেরাপের মুখোমুখি হয়ে বলে, নিষ্পাপ শিশুকে বলি দেওয়ার কোনো অধিকার নেই। আল্লাহ আমাদের এই পৃথিবীতে পাঠিয়েছেন, তিনিই আমাদের জীবন নিয়ন্ত্রণ করে। তোমাদের এইসব কাজ অমানবিক। জুলমাতের জিন জানায় এটা আমাদের রীতিনীতি। ওরহান কোরআনের আয়াত পড়া শুরু করে এবং একটি গোলাকার পবিত্র বস্তু বের করে জুলমাতের আত্মা সেরাপ ও আরজুর শরীর থেকে বেরিয়ে যায়। তার ভয়ঙ্কর শয়তানের প্রভাব থেকে তারা মুক্তি পায়। এরপর হাসানের আত্মা মিরালের সামনে এসে বলে, আমি অভিশাপ থেকে মুক্তি পেয়েছি, রুয়ার ওপর থেকে নিয়ন্ত্রণ সরাও। মিরাল রুয়াকে সেখানে মুক্তি দেয় এবং তাকে সে জানায় আমাদের খেলা শেষ, এবং রুয়া অবশেষে মুক্তি পায়। এদিকে কেমাল বেসমেন্টে বসে তার মায়ের চুল হাতে নিয়ে কাঁদতে থাকে। লালের আত্মা তাকে তিরস্কার করে বলে, আমাকে মেরে তোমার কোনো লাভ হয়নি। রুয়া সেখানে গিয়ে কেমালের মাথায় হাত রেখে বলে, বাবা, দাদিকে মেরে কোনো সমাধান হয়নি। রুয়া তার বাবাকে দুটি পুতুল দেখায়। এরপর সবাই অদৃশ্য হয়ে যায়। কেমাল একা বেসমেন্টে বসে কান্নায় ভেঙে পড়ে। এখানে উন্মোচিত হয় আরেকটি সত্য। মেরাল, আরজু, সেরাপ ও রুয়া সবাই এই বাড়িতে একসঙ্গে থাকে। আসলে রুয়া কখনই অসুস্থ ছিল না। কেমাল মানসিকভাবে অসুস্থ ছিল এবং সে এমবিপি সিনড্রোমে ভুগছিল, যে সবসময় তার পরিবারকে বলতো রুয়ার রক্তের প্রয়োজন। এমবিপি সিনড্রোম বা মানচাউজেন বাই প্রক্সি সিনড্রোম হচ্ছে মানসিক রোগ, যেখানে একজন অভিভাবক, সাধারণত মা বাবা, ইচ্ছাকৃতভাবে শিশুকে অসুস্থ মনে করায় বা আসলে অসুস্থ করে তোলে। তারা চিকিৎসকদের ভুল তথ্য দিয়ে তারা শিশুর চিকিৎসা করায়, যেন সহানুভূতি বা মনোযোগ পেতে পারে। এটি খুবই বিপজ্জনক এবং শিশুর জীবনের জন্য ঝুঁকিপূর্ণ। অবশেষে কেমালকে মানসিক হাসপাতালে ভর্তি করা হয়, যেখানে সে 6 বছর ধরে চিকিৎসাধীন থাকে। শেষ দৃশ্যে ওরহান ছাদের উপর দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে বলে, আপনার মন যদি অন্ধকারে আচ্ছন্ন থাকে তাহলে আপনাকে আলোর দিকে মুখ ফেরাতেই হবে। আলহামদুলিল্লাহ। এবং এখানেই মুভির ঘটনা শেষ হয়। এখন চলে আসা যাক এন্ডিং এক্সপ্লেইনে। প্রথমে বলা যাক ব্ল্যাক মুনের প্রতীকী ব্যবহার নিয়ে। ব্ল্যাক মুন মুভিতে অশুভ শক্তি এবং আধ্যাত্মিক জাগরণের প্রতীক হিসেবে ব্যবহৃত হয়েছে। এটি মুভির মূল রিচুয়ালের সঙ্গে জড়িত অতিপ্রাকৃত ঘটনার ইঙ্গিত দেয়, যা গল্পের রহস্যময়তা বাড়িয়েছে। দ্বিতীয়ত, জুলমাত রিচুয়ালের উল্লেখ। মুভিতে প্রাচীন জুলমাত রিচুয়াল একটি গুরুত্বপূর্ণ উপাদান। এটি অন্ধকার শক্তি আহ্বানের জন্য ব্যবহৃত হয় এবং রহস্যময় একটা রিচুয়াল। জুলমাত শব্দের অর্থ অন্ধকার, যা মুভির ভয়ঙ্কর ও অতিপ্রাকৃত ঘটনাগুলোর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। তাছাড়া আমার এক্সপ্ল্যানেশন যদি ভালো লেগে থাকে, এই ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করতে ভুলবেন না। এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে অল সেট করে দেবেন এবং চ্যানেলটা চেক আউট করার অনুরোধ রইল। তাছাড়া দেখা হচ্ছে নতুন আরেকটা ভিডিও নিয়ে। টিল দেন, গুড বাই।